এই যে বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করলো, আমরা সরাসরি আমরা কি কোশ্চেন করতে চলে যাই, ব্যান করলো, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই। এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি, এটিকে আমরা ন্যূনতম অর্থে পরোয়া করি না। এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তো যারা সামরিক স্বৈরশাসক, যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে, তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে, আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার, এটি আমাদের জন্য সম্মানের। এবং তারা মূলত এটি করেছে, তারা যেটি রিসেট বাটন, যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে যেন নতুন করে 24 সালে বাংলাদেশের ইতিহাসে যাত্রা শুরু হচ্ছে, সেটি যে করতে যাচ্ছে, সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আরেকটি বিষয় মনে করি, সেটা হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই, তারা অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক। এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং আরেকটি বিষয়, এই গণহত্যা, এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আমরা যেটি মনে করি, একটি হচ্ছে যে এটি ফৌজদারি অপরাধ, একটি আইনানুগ তদন্তের বিষয়। আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে, সেটি দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর এই নিষেধাজ্ঞা এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি। ধন্যবাদ সাদ্দাম। কিন্তু আরেকটি বিষয় এসেই যায়, সেটা হচ্ছে তুমি রিসেট বাটনের বিষয়টা এনেছো, যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে। বিশেষ করে আমি মনে করি, আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই, বাট স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং 1971 সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি। তাহলে কি রিসেট বাটনের বিষয়টা যখন তুমি নিজেই আনলে, তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার, অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে? এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো, সরাসরি যদি উত্তরগুলি দিতে? এই সরকার কিন্তু সেটির দালিলিক প্রমাণই রেখেছে। এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য, আমরা ইতিমধ্যে শুনেছি, রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে, গণতান্ত্রিক দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে, সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে, এবং তাদের কাজে কর্মে যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধূলিসাৎ করা, এবং 71 সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা, এবং আমাদের 71 সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল, সেটি গণতন্ত্র হোক, সেটি শোষণ মুক্তি হোক, সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, সবকিছুকে আজকে ধূলিসাৎ করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সুস্পষ্টভাবেই তারা আসলে এটিতেই তারা বিশ্বাস করে, এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায়, এবং এটা খুব আলোচিত সবসময় হয়ে আসছে, বিশেষ করে এই জুলাই আগস্ট সময় থেকেই, ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী? প্রশ্নই আসে না। এটিও আমরা মনে করি যে এটি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটি প্রচেষ্টা হিসেবে এটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে। বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই রাষ্ট্রীয়ভাবে একাডেমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক নেতৃত্বে, পেশাজীবী নেতৃত্বে, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে। আর সার্বিকভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল? তাহলে হেলমেট কারা পড়েছিল? যারা কিনা ছাত্রদের উপরে দেখছিলাম আমরা আক্রমণ চালে, হেলমেট কারা পড়েছিল সাদ্দাম? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে, সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী, হেলমেট না পরে থাকলেও সে অপরাধী। কিন্তু একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে। ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি, সেটির রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি, সেটা আমি অকপটে স্বীকার করি। কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি
অলিখিত নিষেধাজ্ঞা ছিল, একটি স্পিরিট ছিল, একটি প্রতিবাদ ছিল, সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা, মানবতা বিরোধী অপরাধের দায় আড়াল করা, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডাগুলো আশ্রয় গ্রহণ করা হয়েছে বলে বলি। এগুলো ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে, কিন্তু তোমার এলাকার এই সার্জিস আলম, এবং আমরা দেখেছি সার্জিস আলম একসময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর জড়িত ছিল, হাসনাত আব্দুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিস এর স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি, এবং এমনও লক্ষ্য করেছি সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল। আমরা এত হাজার মাইল দূর থেকে, আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহরীর সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি। তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছ, তাই নয় কি? হ্যাঁ, এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে, এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে, ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে, যদিও আপনি যে দুজনের নাম বললেন, সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না। আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে, সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন, একটি ইস্যু ভিত্তিক আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে, শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে, শিক্ষার্থীদের সমস্যাটির সমাধান চায়, এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে, এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো, ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার, সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো, তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন তাদের। আমরা অনেকবার শুনেছি, আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত, সরকার পতনের আন্দোলন জড়িত, ইত্যাদি বিষয়গুলো জড়িত, কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ, ওর কথা থেকে সে স্বীকারই করেছে, মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেট ছিল সরকারের পতন, কিন্তু একজনকে তোমরা ধরতে পারোনি। অ্যামেজিং একটা বিষয়। দেখুন, আমাদের একটা নাম আমরা জানতে পারিনি, একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে। সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছিল, যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম, কিন্তু এই দায়িত্ব কে নেবে? প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগও আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রোপাগান্ডা পরিচালনা করা হোক, শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা, সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা। বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা, এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে যে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা, শিক্ষার্থীদের হত্যা করা, এই ধরনের সেন্সিটিভ কিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না, এগুলো তারা বলছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের, কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি, তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ, এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ, এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো, এটি বাংলাদেশ ছাত্রলীগ এটির শিকার হয়েছে। অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে। শুধু তাই নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, বিভিন্ন সমিতিগুলো, এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, বিশেষ করে 2022-এ প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো, তাদের অনেকেই যেমন মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল। তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানানভাবে সাইডলাইন হচ্ছে,
সমন্বয়কারীদেরকে। এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম, তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ, এবং তারা চাচ্ছে এখন আর কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি না হোক তিতুমির কলেজে, উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা, বাট অ্যাট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং এর বিরোধিতা করছে। এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সংসদগুলো চালু হয়ে যায়। যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও, এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না, কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স খাটাবে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে, এই কৌশল কিন্তু আমরা এর আগেও দেখছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটিকে ব্যবহার করা, নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক, প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক, এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি, যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে। এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছাত্র সংগঠন এই সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং বর্তমান সময়েও তারা যেখানে যেটি প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে, সেখানে তারা সেই ধরনের দাবি দাওয়াগুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে। আজকে তো বাংলাদেশের যে অবস্থা, আমরা আগে বলতাম মগের মূল্য, এখন চালু হয়েছে মবের মূল্য। এই তারা যা বলছে তাই হচ্ছে, সেটি বাস্তবায়িত হচ্ছে। এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা গুলো তারা এই এজেন্ডা গুলো কি বলে মনে করো? মেইন এজেন্ডাটা কি? প্রথম যদি এজেন্ডা বলি, প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সরকার আজকে বাংলাদেশে এক ধরনের, বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে, জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো তারা ক্ষমতায় এসেছে, আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে, কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে, এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটি হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে। এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটির ব্যাপারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই। তুমি কি মনে করছো না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এখানে ফেয়ার ট্রায়াল হবে না? সেটি তো সুযোগই নেই, প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে, ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে, এটির প্রতিশোধ হিসেবে আজকে এই আইসিটি ট্রাইব্যুনালের নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় আসছে যে সমন্বয়কারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো এসছে, এবং এর পার্সোনালি আমি এই বিষয়টাকে সাথে আমি একমত। যেমন আমি বলি, বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত, যারা দেশ পরিচালনা করছেন, এটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যারা দেশ শাসন করেছেন, তাদের ভেতরে একটি সেই সরকারের একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। সেটা হচ্ছে আমার মার প্রজন্ম, দ্যাট মিনস শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদের প্রজন্মই অতিরিক্ত, যারা বলবো আমি 70-80 বছর বয়স, ওনারা দেশ শাসন করছেন। কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব ওয়াজেদ জয়, আমরা হচ্ছে আমাদের প্রজন্ম, এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম। এই বিষয়টি কেন ঘটলো, এবং এখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন? অতি যারা স্বাধীনতা প্রজন্মে, তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন, নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না অন্য কোনো কারণে, সেটা পরিবারতন্ত্র বা যেটাই বলি না কেন? হোয়াট ডু ইউ থিংক অফ দিস? না, আমাদের তরুণদের রাজনৈতিকতে আসা, তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা, তরুণদের পলিসি মেকিং এ থাকা, এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক। এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি। আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম সামনে আসতে, বিশেষ করে 90-এর সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি।
এবং আমাদের প্রজন্মের একটা বন্ধুত্ব ছিল, যেমন আমরা 90-এর অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারী, এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে ছাত্র দলে, সে ছিল আমাদের নাদিম, আলী আক্কাস নাদিম। কিন্তু আমরা দেখছি বর্তমান প্রজন্ম, তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ, এই ব্যাপারটাকে কেন ঘটলো? এরকম এরকম শূন্যতার জন্য কি আসলে এর যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি সাদ্দাম? একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যত্যয় রয়েছেই, সেটা আমি স্বীকার করি। কেন কেন সেটা? আর দ্বিতীয় বিষয়, সেটি আমি আসছি। আর দ্বিতীয় যে বিষয়টি বলি, আমি মনে করি যে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয়, বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে, তাহলে আজকে এই যে শূন্যতা আপনি তৈরি হয়েছে, এই শূন্যতা স্বাভাবিকভাবে কেটে যাবে বলে আমি মনে করি। আর কারণ মধ্যবর্তী সময়ে যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে, বুলেটের মুখে, ব্যানেটের মুখে। তো তারা এবং বর্তমান সময়ে 24 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কেউ 3 মাসের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে, তারাও বোকার স্বর্গে বসবাস করবে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়ামী লীগ একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা অনেকেই করাপশনও জড়িত ছিল, শেখ হাসিনা নিজেও বলেছেন যে ওনার পিওনও করাপশনে জড়িত ছিল। কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকেই চলে গেছেন, কিন্তু তারা তাদের এলাকায় অনেকেই খুব দুরবস্থায় আছে। এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে এসে অ্যাপোলজি তো দূরের কথা, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি না। এই বিষয়টাকে তুমি যেমন এসছো, তুমি ছাত্রলীগের নেতা, তুমি এসছো এবং তুমি আমাকে বলেছো মুহাসিল ভাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না, এবং ওনাদের কি দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের ভিতরে যাচ্ছে, তাদের নেতা কর্মীকে জায়গায় জায়গায় এখনো মাস কিলিং হচ্ছে, মব কিলিং হচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক, গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে, এবং দেশে কোনো আইনের শাসন নেই, কোনো ন্যূনতম বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই, এবং কোন ধরনের আজকে যে ন্যূনতম ন্যায়সঙ্গত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, সেটির প্রতিও ন্যূনতম শ্রদ্ধা কিন্তু দেখাচ্ছে না। যারা সরকার, এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছেন, তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তার বক্তৃতা বিবৃতিতে, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডগুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে, এবং তাই নয়, ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে। তো এই যখন অবস্থা, স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দলের নেটওয়ার্কিংটি কিন্তু কোনো না কোনো ভাবে এটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু আমি মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ বা আমাদের সকল সংগঠন আছে কিন্তু কিছুই বলে নেই, মন্ত্রীরা এমপিরা একটি কথা বলছেন না, দুই একজন দেখেছি এসছেন, কিন্তু এছাড়া কেউ একটি কথা বলছেন না, অনলাইনে এসে কথা বলছেন না তারা। হোয়াট ইজ দিস? আমি মনে করছি সবাই ধীরে ধীরে অবশ্যই তাদের চ্যানেলে সবাই যোগাযোগ করে। কখন আরো মানুষ মারা গেলে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো মারা গেলে? আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করি। আচ্ছা, এখন আরেকটি বিষয়, তুমি যখন এলে যে সামনে আরো থ্রেট আসছে, যেমন গতকাল মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে সে পরোক্ষভাবে গৃহযুদ্ধের হুমকি দিয়েছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, মানে কেন সে দিচ্ছে বলে মনে করো? এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি, এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা, এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি নতুন কিছু নয়। যখন এই আন্দোলন চলাকালীন সময়, কারণ বাংলাদেশে আইনগতভাবে 11 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। 12 জুলাই যে পরীক্ষা দিয়েছে, 12 জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তিতে এসেছে, সেখানেও বাংলাদেশে 1% কোটাও ছিল না। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো 11 জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা, সেটিকে যে টেনে হিসেবে অন্যদিকে প্রলম্বিত করা হলো, এবং সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে। এটি তো শুধু 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয়, আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে, এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ত দেখাচ্ছে, যে ধরনের, এবং শুধু তাই নয়, অফিসিয়াল ডিক্লারেশন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। এই বাংলাদেশে যে সহিংসতামূলক ঘটনাগুলো, মানে তুমি বলতে চাচ্ছ যে 8ই আগস্ট পর্যন্ত যে বিচার হবে না বলেছে সেটা?
হ্যাঁ, ইন্ডেমনিটি দিয়েছে। তারা তো ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, কারা এর সঙ্গে সম্পৃক্ত নয়। কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন, কোনগুলো প্রশ্ন করতে পারবেন না, সেটি তো তারা এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। এটি তো ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে, আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে। এবং এরা আগামীতেও, আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন, আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে গোটা বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, জনগণের জীবনের নিরাপত্তা নেই। এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ১০০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই প্রত্যেকজনের বিপরীতে, এই ১০০টি লাশের বিপরীতে এই ১০০টি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এদেশের মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে। আমি তোমাকে কয়েকজনকে উদ্দেশ্য করে কিছু বলতে বলবো, ইফ আই মে। সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে যদি আসিফ নজরুলের সাথে ৫ মিনিট কথা বলার সুযোগ দেয়া হয়, তুমি তাকে কি বলবে? প্রথম কথা, তার বিশ্ববিদ্যালয়ে যদি তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১,০০০ শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে। ২,০০০-এর মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি কখনো ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি, যেখানে কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক, জ্ঞান গবেষণা হোক, কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে না। এবং শুধু তাই নয়, আজকে তো আমরা দেখেছি যে ধরনের দ্বিচারিতাগুলো আমরা দেখেছি, বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল। এই বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, ২৩ জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো, এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত, এই ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে। আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে নির্বাচন নিয়ে তারা সবসময় কথা বলেছে, সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে এবং সেই সার্চ কমিটিতে কাদের, সে ধরনের বিতর্কিত মানুষগুলোকে তারা বসিয়েছে। এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে আসে। তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে, অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই, সভা করার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার যে রাজনৈতিক দলটি, এবং গত ১৫ বছর যে দলটি বাংলাদেশকে পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রলীগকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে এবং তারা আজকে সবসময় যে গণতন্ত্রের কথাগুলো বলতো, আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে এর মধ্যে, এবং এই ভারত ইস্যুতে হোক, সাম্প্রদায়িকতার ইস্যুতে হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যা বলেছে এবং আজকে যা করছে, এটির মাধ্যমে তাদের মুখোশ বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে বলে মনে করি। একই প্রশ্ন তোমাকে আমি করতে চাই, যদি তোমাকে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমকে সামনে রেখে তোমাকে কিছু প্রশ্ন করতে বলা হতো বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হতো, কারণ তারা তোমাকে উদ্দেশ্য করে কথা বলেছে। যেমন তারা বলেছে, ভালো যদি বাসনা বন্ধু দেখা দিও না, নূর হোসেনের সেই দিবসে। তোমার এর প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে কি? আমি কারোর নাম ধরে কোনো কথা বলতে চাই না, এটি আমার রুচিবোধের সঙ্গে যায় না। তারপরে আমি যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে আজকে আমার নিজের তো বলার প্রয়োজন নেই। আজকে দেখুন, তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য, ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে একটু গর্ব অনুভব করার জন্য কত কিছুই না করেছে। সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, সেটি প্রমাণিত। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞার বিষয়ে, সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তারা যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, এটি আমরা যেটি বলতে চাই, এই ধরনের ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করা, কিংবা আরো যদি অন্যভাবে বলি, এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত করা, এটি তাদের মৌলিক কথা। তো বিএনপির উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি? আমি তো স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে, যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছে, সেটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে, জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে যে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন, সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি হবে। বর্তমানে আমরা দেখেছি একটি অপশক্তির রাইজ, বিশেষ করে ধর্মীয় মৌলবাদ শক্তির একটি উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে গত 15 বছরে ফেইলার হয়েছে বা বিফল হয়েছে আওয়ামী লীগ সরকার বলে অনেকেই মনে করেন।
এবং অনেকেই মনে করেন যে বিএনপির উপরে খড়গ নামিয়ে আনা হয়েছিল। এই বিষয়গুলো বর্তমানে এই মৌলবাদী শক্তি উত্থানের একটি কারণ বলে অনেকেই মনে করে। তুমি সেই বিষয়টাকে কিভাবে দেখো? আমি যেটি মনে করি সেটি, এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবে অনেক ক্ষেত্রে মতৈক্য রয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে বিশেষ করে সন্ত্রাসবাদ, মৌলবাদী সন্ত্রাস, এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি। হলিয়াটিজানের ঘটনার পরবর্তী সময় কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথা চাড়াচ্ছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা তৈরি হচ্ছিল, আমরা মনে করি যে বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল। এবং পৃথিবীর অন্যান্য দেশের বাস্তবতা যদি আমরা দেখি যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করছিল যে বিশেষ করে ধর্মীয় সন্ত্রাসকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই এই পশ্চাৎপদ রাজনীতি, মৌলবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটি পলিটিক্যাল শেল্টার হোক, নানাভাবে হোক, সেটি তো ঘটছে। এবং এটির পেছনে শুধুমাত্র রাজনীতি নয়, আমাদের যে সাংস্কৃতিক দিক রয়েছে, সাংস্কৃতিক সক্রিয়তা বা সাংস্কৃতিক আন্দোলনটি কতটুকু জোরদার, এই প্রশ্নগুলো আসলে জড়িত রয়েছে। সার্বিকভাবে আমাদের সামাজিক এবং রাজনৈতিক কিছু দুর্বলতা ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেটি আমি স্বীকার করব। তাহলে কি আওয়ামী লীগের গত 15 বছরে আওয়ামী লীগের সরি বলার কি কোনো কারণ আছে? দেখুন, এটি আমি ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মনে করি যে একজন তরুণ হিসেবে যদি আমরা মনে করতে চাই, সন্ত্রাসবাদ নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। তরুণদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সেটি কর্মসংস্থান হোক, সেটি সফলতা বিফলতা কিছু কি আওয়ামী লীগ বলবে বা ছাত্রলীগ কি বলবে যে তাদের বিফলতা 15 বছরে আছে? একটি রাজনৈতিক দল, পৃথিবীর সকল রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়, কাউকে তো 100% বলার সুযোগ নেই। তো স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের অধিকাংশ সাফল্য নিয়েই কিন্তু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন তরুণ হিসেবে আমি যেটি মনে করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সেটি অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, সেটি অবকাঠামোগত উন্নয়ন হোক, এবং একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করা হোক, এবং বাংলাদেশের জনগণের জীবন মানে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসা হোক, বাংলাদেশের মানুষের সেটি যে বিভিন্ন সূচক যেটির মাধ্যমে এমডিসি এসডিজি সূচকগুলো রয়েছে, প্রত্যেকটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। এবং এমডিসি এসডিজি সূচকগুলো পূরণ করার ক্ষেত্রে গোটা পৃথিবীতেই কিন্তু গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা ছিলেন শেখ হাসিনা, যিনি এমডিসি এসডিজির সকল সূচকগুলো সেটা আমি শুনেছি, কিন্তু কথা হচ্ছে কোনো বিফলতা বা যার জন্য আওয়ামী লীগের সরি বলা উচিত এমন কিছু কি আছে বলে তুমি মনে করো? দেখুন, আমি তো বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ আমি যেটি মনে করি বাংলাদেশের জনগণের প্রাণের দল, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আরো বহু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, বিশেষ করে ছাত্রলীগের অনেকেই রিকোয়েস্ট করেছে তোমাকে বলতে যে তারা অনেক একটি দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তোমার তাদের প্রতি কোনো দিক নির্দেশনামূলক কিছু বলার আছে কিনা? আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গোটা দেশব্যাপী যারা নেতাকর্মী রয়েছে, আজকে ক্লাস পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারছে না, সবাই কোনো না কোনো মামলার আসামি, হয়তো কারাগারে রয়েছে, নিজের বাড়িতেও থাকার সুযোগ নেই, এবং সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর আতঙ্ক, হামলার আতঙ্ক, মামলার আতঙ্ক, এটির মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু যেতে হচ্ছে। এবং আমরা জানি যে ছাত্রলীগের নেতাকর্মীরাই প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিচ্ছে, লড়াই করছে, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজন, অপ্রয়োজন সবকিছু ভুলে গিয়ে সবচেয়ে জরুরি যেটি বিষয় সেটি গণতন্ত্র পুনরুদ্ধার করা, নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার বিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা, সাংবিধানিক শাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা বলতে পারি যে তারা ফার্দার ডাইরেকশন পাবে, তার জন্য অপেক্ষা থাকা উচিত। না, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু কারো অপেক্ষায় থাকেনি। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো কিংবা কোনো কিছু বলবে সেটি নয়। যখন থেকেই এই 5ই আগস্ট পরবর্তী সময়ের পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। জেলের ভিতরে কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েদের নিয়ে গেছে, সেখানেও তারা প্রতিবাদ করেছে। এখনো তারা কখনো পুলিশ, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন লেলিয়ে দিচ্ছে, কখনো তারা নিজেদের ভাড়াটে যে লাঠিয়াল বাহিনী রয়েছে তাদেরকে তারা লেলিয়ে দিচ্ছে, বাড়িতে হামলা চালাচ্ছে, এবং সরাসরি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের মৃত্যুর পরোয়ানাকে ছাত্রলীগের কর্মীরা পরোয়া করেনি। আমাদের ভুল রয়েছে, আমাদের ব্যর্থতা রয়েছে, নেতৃত্বের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ছাত্রলীগের কর্মীরা এই দেশকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে
দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসে বঙ্গবন্ধুর অঙ্গীকারকে স্মরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠনের পতাকাকে সবসময় ঊর্ধ্বে তুলে রেখেছে এবং দেশকে ভালোবেসে তারা গণতন্ত্র সংগ্রাম সফল করবে বলে মনে করি। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আরো দুই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়ে গেছে। একটি প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন অডিও ফাঁস হতে দেখছি, এটা কি ফাঁস হচ্ছে নাকি প্রচার করছে, নাকি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো ব্যাপার আছে? অনেক রকমের কথা এখানে আসছে, যেমন ট্রাম্পের ইস্যুতে এসছে। সবকিছু মিলে এই ঘটনাগুলো কি ঘটছে? হোয়াট ডু ইউ থিংক? এখন প্রথম কথা হচ্ছে যে যে কিছুর ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিষয়টি খোলাসা করা হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে সর্বশেষে, যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে, যেদিকে এগুচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে তারা নিজেদের ভিতরে গন্ডগোল হচ্ছে। যেমন আমরা ছাত্র দলের বিভিন্ন সংগঠনের ভিতরে আভ্যন্তরীণ আমরা মারামারি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও সত্য। তবে বিভিন্ন বিষয় উঠে আসছে, যেমন সিন্ডিকেটের কথা আসছে, যে বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির অনেক কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আসলে এখনো বসে আছে। তুমি কি মনে করো যেখানে আওয়ামী লীগরা বলছেন একদিকে যে তারা নিজের আক্রমণের মুখে আছেন, সেখানে তারা এখনো সিন্ডিকেট পরিচালনা করেন কোনোভাবে? এটি তো প্রশ্নই আসে না। এটি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে। তারা আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা করছে বলে আমরা মনে করি। জনগণের যে দুর্ভোগ আজকে যে পর্যায়ে পৌঁছেছে, সেটি শুধুমাত্র দ্রব্যমূল্যের বিষয়টি তো একটি দিক। সার্বিকভাবে বাংলাদেশের মানুষের জনগণের জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে, মর্যাদা নিয়ে যে ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে, আপনি যদি সরাসরি দেখেন যে ছেলে মেয়েদের, আমরা যেহেতু স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এই 5 আগস্ট পরবর্তী যারা জবরদখল করে ক্ষমতায় এসেছে, একটি জব সার্কুলার পর্যন্ত তারা দিতে পারেনি। এই জব সার্কুলারকে কেন্দ্র করে, এই জব সার্কুলারের উপর ভিত্তি করে একটি কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা কর্মসংস্থান চায়, চাকরির নিশ্চয়তা চায়। সরকারি চাকরির কোনো সুযোগ তারা নেই, বরং এর আগে সরকারি চাকরিতে অংশগ্রহণের যে সুযোগ বাংলাদেশের ছেলে মেয়েদের ছিল, আজকে সেই সুযোগটি কিন্তু সীমিত করা হয়েছে। একদিকে বয়স বাড়ানোর তারা মূলা ঝুলিয়েছে, আরেক দিকে কতবার অংশগ্রহণ করতে পারবে সেটির এক ধরনের তারা কিন্তু এক ধরনের প্রেমবন্দি করে রেখেছে। এর বাইরে বেসরকারি খাতে বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরির সুযোগ ছিল, বেসরকারি খাতকে কিন্তু পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, পরিবেশ, নিরাপত্তা কোনো কিছু কিন্তু আজকে নেই। এবং বাংলাদেশের মানুষের সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাংলাদেশের যে কয়েক কোটি মানুষ ছিল, যারা হয়তো বার্ধক্য ভাতার আওতায়, যারা হয়তো প্রতিবন্ধী ভাতার আওতায়, যারা হয়তো বিধবা ভাতার আওতায়, যারা হয়তো নারীদের জন্য বিভিন্ন প্রণোদনামূলক ভাতার আওতায়, যারা হয়তো গৃহহীনদের জন্য আশ্রয়ের যে ব্যবস্থাপনার আওতায় ছিল, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যারা ছিল, সবাই কিন্তু আজকে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থেকে তাদেরকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষের আজকে অর্থনৈতিক নিরাপত্তা নেই, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাংলাদেশের মানুষের কোনো মর্যাদা এই সরকার প্রদান করছে। আমরা একটু পেছনে আসি ছাত্র রাজনীতির বিষয়টা। সেটা হচ্ছে বিভিন্ন কথা আসে, যেমন বিভিন্ন শিবিরের কর্মীরা, হিজবুত তাহরিরের কর্মীরা, এরা বিভিন্নভাবে ছাত্রলীগ পেনেট্রেট করেছে। তুমি কি মনে করো এখানে পদ বাণিজ্যের কারণে এই বিষয়গুলো ঘটেছে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের ভিতরে? না, পদ বাণিজ্যের বিষয়টি নয়। আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে পদ বাণিজ্য হয়নি তাহলে কোনোভাবে। এটি আমাদের দুর্বলতা রয়েছে, আমাদের দুর্বলতা অবশ্যই রয়েছে। কারণ সেটা হচ্ছে যে ছাত্রলীগ বা মূলধারার অপরাপর ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে, আমাদের ক্যারেক্টারটি হচ্ছে পাবলিক ক্যারেক্টার। আমরা গণমুখী ছাত্র সংগঠন, সেটি আমাদের ডোরটি হচ্ছে ওপেন থাকে। স্ক্রিনিংটা আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ছাত্রলীগের কর্মকাণ্ডে ইনক্লুড করি এবং সেটির মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। বাংলাদেশ ছাত্রলীগ বা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠন হোক বা ছাত্রদল হোক, তাদের তো এমন কোনো কর্মকৌশল নেই যে অন্য সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করিয়ে তারা কোনো ধরনের রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করবে। সেখানে ছাত্র শিবিরের যে সাংগঠনিক লক্ষ্য রয়েছে, সেই সাংগঠনিক লক্ষ্যের মধ্যেই রয়েছে তারা, সেটি ছাত্রলীগ হোক, সেটি ছাত্রদল হোক, সেটি বামপন্থী ছাত্র সংগঠন হোক, সেটি সাংস্কৃতিক সংগঠন হোক, সেটির মাধ্যমে তারা অনুপ্রবেশ করে তারা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের অপকর্মগুলো ঘটিয়ে সেটির দায় সেই রাজনৈতিক সংগঠনের উপর চাপিয়ে দেওয়া, সেই প্রচেষ্টাটা কিন্তু রয়েছে। তো এই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং আমি মনে করি যে এখানে এই ঘটনা থেমে থাকবে না। ছাত্র শিবির কিংবা অপরাপর মৌলবাদী সংগঠনগুলোর যে কৌশল রয়েছে, এই কৌশল তারা বর্তমানেও ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করি। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর ইউনূস উনি পরোক্ষভাবে সাবধান করেছেন ভারতকে। উনি বলেছেন শেখ হাসিনাকে যদি হস্তান্তর করা না হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো?
আমরা মনে করি যে প্রথম এই সরকারের তো জনগণের কাছে কোনো ভিত্তি নেই, এবং আন্তর্জাতিকভাবেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলে আমরা মনে করি না। কারণ স্বাভাবিকভাবেই এই চিফ অ্যাডভাইজার পদ কে নির্বাচিত করেছে, পার্লামেন্ট নির্বাচিত করেছে কিনা, সাংবিধানিক বৈধতা আছে কিনা, এই বৈধতার প্রশ্নটি তো আইনগত ভাবেও যদি বলি, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি, ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বলি, তো এই সরকার তো সবসময় বৈধতা নিয়ে তো সরকারের মধ্যেই রয়েছে, যেটি কোনো দিক থেকে আসলে আপনাকে এই সরকারকে বৈধ বলার কোনো সুযোগ নেই। তো সে কারণে তো এই সরকারের পায়ের নিচে তো মাটি স্বাভাবিকভাবেই নেই, যে কারণেই তারা কিন্তু আজকে এবং একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের আন্তর্জাতিক কূটনীতি আশ্রয়ের প্রয়োজন হয় সেটিও কিন্তু নেই। সেটিও কিন্তু এই সরকারের সেই দক্ষতা, সেই প্রজ্ঞা, সেই বিবেচনাবোধ কোনো কিছু কিন্তু নেই। তো স্বাভাবিকভাবেই এক ধরনের ব্যানানা রিপাবলিক তৈরি করেছে, তারা এক ধরনের পাপেট গভর্নমেন্টের মতো দায়িত্ব পালন করছে, এবং ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরনের যারা যাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সহযোগিতা তারা নিয়েছে, এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জবরদখল করে রয়েছে। এবং তারা জানে যে তাদের দেশীয় গ্রহণযোগ্যতা নেই, তারা জানে যে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই, এবং সেটি জানে বলেই তারা অনেক আগে থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার করার চেষ্টা করছে। সর্বশেষ তোমার কাছে রিকোয়েস্ট, যেহেতু 2 মিনিট বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতা হিসেবে তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে, আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে, তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের স্পিরিট দেখিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে তাদের সাহসিকতা, নিয়মতান্ত্রিকতার প্রতি তাদের শ্রদ্ধা, সেটি আমরা দেখেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের এই সাহসী যে অভিযাত্রা, এটি এই স্পিরিটকে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করতে চায়, এবং আমরা এটি তাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে, কোটা সমস্যার সমাধানে বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছে। কোটা সংস্কার সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে, অ্যাটর্নি জেনারেল অফিস, আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে 11 জুলাই কিন্তু কোটা সংস্কার একটি সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের যে সমস্যা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ সে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যারা সহিংসতা করেছে, যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে, এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে, এবং যারা নিজেরা খুনি হয়ে যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলায়, একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুল ভ্রান্তি থাকে, শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি থাকে, শিক্ষার্থীদের অভাব, অভিযোগ, অভিমান সবসময় থাকে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলে আমরা মনে করি, এবং আমরা সেই কার্পণ্য কখনো অনুভব করব না। আমাদের পথ চলায় যদি ভুল ভ্রান্তি থাকে, আমাদের অভিযোগ, অভিমান যে বিষয়গুলো যদি থাকে, বাংলাদেশ ছাত্রলীগ সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে, সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে আমরা এটিও মনে করে দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, এবং যারা আজকে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই ক্ষমতা জবরদখলের রাজনীতি করেছে, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে কোন অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে কখনো তাদের স্থির হয়ে বাসা বাঁধতে পারেনি। এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো, এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেখানে যেন শিক্ষার পরিবেশটি ভালো থাকে, আবাসিক হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীরা যেন থাকতে পারে, এবং শিক্ষার্থীদের যে চাকরি নিয়েও ছেলেমেয়েরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। শুধুমাত্র ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা ছাত্রলীগের কেউ একজন বন্ধু তার সঙ্গে ছিল, এই কারণে কিন্তু আজকে বিসিএস এর বিভিন্ন পরীক্ষা থেকে তারা সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রশিক্ষণ শেষ, তারা চাকরিতে যোগদান করতে যাবে, তাদেরকে কিন্তু তাদের নিয়োগগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। রাজনৈতিক কারণে আজকে পিএসসির পরীক্ষাগুলো থেকে শুধুমাত্র ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা চাই যে আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের মর্যাদা সবসময় থাকবে, এবং শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কোনো বিরোধ নেই। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মকাণ্ড আগামীতে পরিচালনা করবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সাদ্দাম। তো ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। সুধী দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।